আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে। ক্যাম্পিংয়ে যাচ্ছি, আমি আমার বউ, খোকন ভাইয়ের ভাবি, আমরা চারজন ক্যাম্পিংয়ে যাচ্ছি। ফল এসে গেছে, গাছের সব পাতারা রং বদলানো শুরু করেছে। কয়েকদিন পরই সব পাতা ঝরে যাবে। তারপর আবার আমরা অপেক্ষা করব কবে স্প্রিং আসবে, আবার সমস্ত গাছপালা পাতায় পাতায় ভরে উঠবে, সবুজ হয়ে যাবে চারিদিক। এখন যেমন প্রায় 4 মাস থাকবে ভীষণ ঠান্ডা, এবং গাছগুলো থাকবে শুধু কঙ্কালের মতো হাড্ডি হয়ে, শুধু ডাল দেখা যাবে কিন্তু কোনো পাতা থাকবে না। তারপর আবার আলহামদুলিল্লাহ এপ্রিল মে নাগাদ আবার সব সবুজ হয়ে যায়। তো উইন্টার আমাদের ক্যাম্পিং আসলে তেমন করা হয় না। যাই, আমরা সারা বছরই ক্যাম্পিং করতে যাই, কিন্তু উইন্টার একটু কম হয় সামারের চাইতে। আর তখন অপেক্ষা করছি খোকন ভাইয়ের ভাবির জন্য, তার আসলেই আমরা রওনা হয়ে যাব। আর এবারের ক্যাম্পিংটা একটু ডিফারেন্ট। আমরা অন্যান্য সময় যে ব্যাস রিভারে যাই, আজকে ব্যাস রিভারে যাচ্ছি, কিন্তু তারপর একটু ডিফারেন্ট, এবং সেটা আমরা ওখানে গেলে দেখবেন। এখন আগেতে বলছি না কিছু। একেবারে মনে হচ্ছে শরতে নীল আকাশ। বউদের নিয়ে গেলে অবশ্যই ভালো লাগে, কিন্তু একটু ঝামেলাটা বলি। বাথরুম পরিষ্কার থাকতে হবে, তারপর এই কমফোর্ট ওই কমফোর্ট, বিভিন্ন ধরনের তাদের ডিমান্ড। আর বড় কথা হলো যে আমরা ছেলেরা যখন যাই, যেমন আমি স্বাধীন যদি যাই, অথবা আমার অন্য কোনো আরেকজন ছেলে যদি যাই, তাহলে আমরা একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, একটা মগ নিয়ে যাব। সেই মগ দিয়ে পানি খাবো, চা খাবো, কফি খাবো, শরবত, দুধ সবই একটা মগ দিয়ে কাজ চলে যাবে। কিন্তু বউদের নিয়ে গেলে তারা কি করে, তারা পানি খাওয়ার জন্য একটা মগ, চা খাওয়ার জন্য আলাদা একটা, কফি খাওয়ার জন্য আবার আরেকটা, আর দুধ অথবা অন্য কিছু যদি খেতে হয় তার জন্য আবার আরেকটা মগ। কাজেই 4 গুণ জিনিস নেওয়া হয়। আর কিন্তু কী করা যাবে, তাদেরকে ছাড়াও যায় না, রাখাও একটু কষ্টের, বাট এই কষ্টের মধ্যেই সুখ। এই যে মাশাআল্লাহ তাদের ব্যাগেজ ট্যাগেজ বচকা বাচকি মোটামুটি প্যাকিং শেষ। তো এখনও প্যাকিং শেষ হয় নাই, মোটামুটি গোছানো শেষ। আর একটু পরে আমরা প্যাক করে রওনা হয়ে যাব। অ্যাকচুয়ালি কোন ভাই ভাবির জন্য অপেক্ষা করছি। মাঝে মধ্যে যখন বউর সাথে একটু বেশি ঝগড়া হয়, হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া হবে, এটাই নিয়ম। তো মন টন খারাপ থাকলে তখন মিটমাট হয়ে যাওয়ার পর বউ বলে, যদি আফসোস করি কেন বিয়ে করলাম, একলা থাকলে তো জীবনটা কত সুন্দর থাকতো। তখন তার কথা হইলো যে এইটাই নাকি ভালোবাসা, ঝগড়াঝাটি। এখন আমার কথা হলো, এই ভালোবাসা একটু কম হইলেই ভালো। আসলে তাই, ম্যারিড লাইফ এরকমই। আপনি কখনো আশা করতে পারেন না যে ঝগড়াঝাটি ছাড়া একেবারে পারফেক্ট একটা লাইফ থাকবে, কথা কাটাকাটি হবে না। এটা হবে, এটাই নিয়ম। খোকন ভাই আর ভাবি তারা একটু কাজে আটকে গিয়েছেন। তো কাজে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মিট করব ক্যাম্প গ্রাউন্ডে যেয়ে। তো আমরা রওনা হয়ে গেলাম। আর এই তো আমাদের বাসা থেকে প্রায় 20 মিনিটের রাস্তা আসলে। তো স্বাধীন বিজয় কই, ওরা শুধু উইকেন্ডেতে ছুটি, স্যাটারডে সানডে। আর আমার বউ আর আমরা বাকি সবাই আমরা ছুটি হলো মঙ্গল বুধ। কাজে ওদের সাথে আসলে খুব একটা আমাদের বাইরে যাওয়া হয় না, ঘোরাঘুরি হয় না। তো কাজে বেশিরভাগ সময় দেখতে পান যে আমরা নিজেরা যাচ্ছি। ওরা বড় হয়ে গেছে, কাজেই ওদের লাইফ, ওদের নিজেদের প্রফেশন, সেগুলো তো সম্পূর্ণ আলাদা। আর কাজেই সবসময় আমাদের একসাথে যাওয়া হয় না। ফোরকাস্টে আজকে কিন্তু একেবারে ঝলমলে একটা দিন হওয়ার কথা, কিন্তু সারা সকালেও কিন্তু আসলে ঝলমলে ছিল। কিন্তু এইমাত্র আকাশ মেঘলা হয়েছে এবং বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা কিন্তু হওয়ার কথা ছিল না।
আগে বলেছি আমরা যাচ্ছি ব্যাস রিভার স্টেট ফরেস্টে, আর এটার ডিরেকশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা যারা যারা চান দেখে নিতে পারেন। আমরা এখন চেক ইন করছি, আর এখান থেকে কাঠ কিনে নিয়ে যাব। কাঠ বাড়ি থেকেও কিনে আনা যায়, কিন্তু দাম একই, এখানে যা দাম বাইরেও একই দাম। সো এখানে চেক ইন টাইম হলো 12 noon, আর এই তো আপনার চেক ইন করতে 3টার পরে। আর এখন নতুন নিয়ম করেছে যে আগে এত কড়াকড়ি ছিল না, কিন্তু এখন অনেক কড়াকড়ি, যে গাড়ির সব ইনফরমেশন দিতে হয়, আগে এত না দিলেও চলতো। কে খোকন ভাই ভাবি চলে এসছে। ভাই আসসালামু আলাইকুম। তো এই হলো আমাদের ক্যাবিনের চাবি, ক্যাবিন নাম্বার 2 নম্বর ক্যাবিন। আজকে রাতে আমরা থাকবো, আজকে এবং কালকে 2 দিনের জন্য আসছি আমরা। আসলে যেরকম প্রিপারেশন, এটাতে 1 সপ্তাহ কম থাকলে পোষায় না, কারণ 2 দিন থাকলে মনে হয় প্যাক ইন প্যাক আউট করতে করতেই টাইম শেষ। তো আমার অনেক প্ল্যান ছিল আমরা রাস্তায় কোনো ফার্মারের বাড়ি থেকে ফ্রেশ ডিম কিনে নেব, কিন্তু এখন আসলে সামার শেষ হয়ে গেলে মুরগি ডিম পাড়া কমিয়ে দেয়। তো আমি রিসেন্টলি বাইরে কোথাও ফ্রেশ ডিম খুঁজে পাই নাই, তো আজকেও খুঁজে পাই না। এখন আবার আমাদের আশেপাশে কোনো ওয়ালমার্ট থাকলে সেখানে যে ডিম কিনে নিয়ে আসতে হবে, কারণ কাল সকালের জন্য তো ব্রেকফাস্ট ডিম লাগবেই। তো যাই হোক, আমরা আমাদের ক্যাবিনের দিকে যাচ্ছি, আর বেশি না, 2-1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব। এই বনের বেশিরভাগ গাছ হলো ওক আর পাইন, যার জন্যে তেমন কালার দেখা যাচ্ছে না। এখন যে ফল কালার, চারিদিকে যে সুন্দর অরেঞ্জ, হলুদ, লাল রং হয়ে যাবে, সেটা এখানে দেখা যাচ্ছে না, সে কারণেই। আমরা এত ডিপে কখনোই ক্যাম্প করতে আসি নাই, আমাদের ফার্স্ট টাইম। আসলে যেটা বলেছিলাম যে সারপ্রাইজ, সেটা হলো আমরা ক্যাবিনে থাকবো। আমরা এর আগে লিন্টুতে থেকেছি, অথবা টেন্ট দিয়ে তারপর ক্যাম্প গ্রাউন্ডে থাকতাম, কিন্তু প্রথমবারের মতো আমরা ক্যাবিনে থাকতে যাচ্ছি। আর না থাকতে পারার কারণ হলো যে আপনার এখানে অনেক বিজি, এটা অ্যাভেলেবল না, মাত্র হাতে গোনা কয়েকটা ক্যাবিন, এগুলো পাওয়া যায় না, 1 বছর আগেতে রিজার্ভেশন দিতে হয়। তো লাকিলি এবার আমরা পেয়ে গেছি। আর এই ক্যাবিন, এটা হলো $75 প্রতি রাত্রে, কাজে 2 রাতের জন্য 150 প্লাস $5 সার্ভিস চার্জ, $155। আর এখন এটার ভিতরে কী আছে না আছে এটা আমরা যেই দেখব। আর তো এটা লিন্টুর চাইতে একটু সুযোগ সুবিধা ভালো। অ্যাকচুয়ালি কী আছে আমি নিজেও ভালো করে জানি না, যেহেতু আমি কখনো যাই নাই, আমরা যেই দেখবো সেগুলো। খুবই কোয়াইট এই এলাকাটা, একেবারে একদম ডিপ বনের ভিতরে চলে এসেছি আমরা আমাদের ক্যাম্প সাইটে চলে এসেছি। 3টার সময় চেক ইন করার কথা, এখন বাজে 2:50, কাজে আরও 10 মিনিট আমরা বাইরে অপেক্ষা করব, এবং 3টা বাজলে তারপর আমরা ক্যাবিনে যাব। এখন কোন ভাই, এই যে ক্যাবিন নাম্বার 2, এর সামনে আমাদের যে রিজার্ভেশন, আমাদের যে প্রুফ যে আমরা আর কি এখানে থাকবো, তার ডকুমেন্টটা এখানে লাগিয়ে রাখলো। ওই পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাবিন, এই গহীন বনের ভিতরে। এখন যদি ঢুকে যায় কী হবে? কিছুই হবে না, কিন্তু তাও ভদ্রতা। আপনার কথা আছে 3টার সময় ঢুকার, আপনি কেন আগে ঢুকবেন? আর নিয়ম কারণ আমরা এইভাবে চেষ্টা করি ফলো করতে সব সময়। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা পাতা ব্লুবেরির মতো, ফলটাও কিন্তু ওয়াইল্ড ব্লুবেরির মতোই। এটা আসলে ওয়াইল্ড ব্লুবেরি না, এটা অন্য কিছু, আমি জানি এটা কি, কিন্তু এটা অখাদ্য, খাওয়ার মতো কিছু না। 3টা বাজে, এখন আমরা যাচ্ছি আমাদের ক্যাবিনে চেক ইন করতে। ভাই লেটস গো, 3টা বাজে, এখন আমরা ঢুকতে পারবো।
আগামী 2 রাতের জন্য। এই হলো আমাদের বাড়ি। খুবই সিম্পল ক্যাবিন। Oh wow. Already impressed. Sink আছে, রেফ্রিজারেটর আছে, চুলা। Wow. তারপর oh my god, huge fireplace. I mean, it's beautiful. একদম কাঠের ফ্লোর, তারপর ইলেকট্রিসিটি আছে, রানিং ওয়াটার, তারপর যে বাঙ্ক বেড বাচ্চাদের থাকার জন্যে, কিন্তু ম্যাট্রেস আছে, আপনার শুধু চাদর নিয়ে আসতে হবে। আচ্ছা, আর কি কি আছে দেখি। তারপর এই যে একটা বেডরুম, এখানে বাঙ্ক বেড। হ্যাঁ, কেমন লাগতেছে? হ্যাঁ, তারপর এখানে আবার একটা ফ্যামিলির জন্য বাথরুম আছে, আমাদের বাইরে যে বাথরুম খুঁজতে হবে না, শাওয়ার। ও ওয়াও। তারপরে এই যে একটা বাইরে একদম ডেক, আই মিন বাইরে খাওয়ার জায়গা। ওয়াও, আবার নেট দেয় একেবারে চারিদিকে। আর আপনি এখানে, ও ওয়াও, আই এম সো ইমপ্রেসড। ওয়াও, ইটস বিউটিফুল। আই মিন লুক এট দিস। এখানে ক্যাবিনটা এত সুন্দর। এরপর আবার নিজেদের গ্রিল, পরিষ্কার গ্রিল একদম। তারপরে একটা ফায়ার প্লেস বাইরে। হ্যাঁ, বাইরে ফায়ার প্লেস আছে, আবার কাঠ রেখে গিয়েছে আমাদের জন্য কেউ। তারপর সামনে লেক। কি যে ভালো লাগছে। আমার ফার্স্ট টাইম, যেহেতু একটু দাম বেশি এই জন্য এখানে কখনো আসি নাই, 1 নাম্বার। আর 2 নাম্বার, অ্যাকচুয়ালি এটা 2 নাম্বার। 2 নাম্বার হলো দাম বেশি, আর 1 নাম্বার হলো যেটা পাওয়া যায় না। একদম 1 বছর আগে থেকে রিজার্ভেশন দিয়ে রাখতে হয়। এবং কেন যেটা পাওয়া যায় না সেটা বুঝতে পারছি। এখানে থাকা মানে আপনার নিজস্ব লেক ফ্রন্ট বাড়িতে আপনি থাকছেন। লুক এট দ্যাট মার্শল্যান্ড, ইটস বিউটিফুল। I mean, this is breathtaking view. আর ওয়াও, জাস্ট ওয়াও। কি বলবো আর, মাশাআল্লাহ, এত সুন্দর, এত ভালো লাগছে এখানে এসে। ইটস অ্যামেজিং। আর একটু আগে যে ফলটা দেখিয়েছিলাম, কালো ছোট ছোট, বলেছিলাম যেটা ব্লুবেরির মতো দেখতে, ওয়াইল্ড ব্লুবেরির মতো দেখতে, এটা আসলে নাম হলো অ্যাপেলেশিয়ান টি। এখন এটা অ্যাডেবল কিনা এটা আমাকে একটু রিসার্চ করে বের করতে হবে। এটাই সেই প্ল্যান্টটা, এটার নাম হলো অ্যাপেলেশিয়ান টি। কিন্তু এটা কি আসলে চা বানিয়ে খাওয়া যায় কি না এটা আমি জানি না। আর তবে যদি আমি রিসার্চ করে কিছু খুঁজে পাই, এখানে সিগন্যাল খুবই খারাপ, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানাতে। মনে হচ্ছে একদম গ্রামের বাড়িতে চলে এসেছি, পুকুর পাড়ে বাসা। কয়েকটা মুরগি থাকলে দৌড়াদৌড়ি করতো সামনে। হ্যাঁ, আমার বউ খুবই এক্সাইটেড, খোকন ভাই, ভাবি, সবাই খুবই এক্সাইটেড। কি কেমন লাগতেছে? ওয়াও। তো আমরা এখনই আমাদের দুপুরে লাঞ্চ একটু দেরি করে, কিন্তু আমরা সেটা এখনই শুরু করব। হারিকেন রাতের জন্য, এখানে ইলেকট্রিসিটি আছে, কিন্তু তারপরও হারিকেন জ্বালানো অথবা একটা কুপি থাকলে অথবা কোনো ল্যান্টেন দিয়ে কিন্তু ক্যাম্পিং এর আসল মজা পাওয়া যায়। আপনার ইলেকট্রিসিটি না থাকলে মনে ভালো হইতো। এখন লোডিং আনলোডিং হচ্ছে এবং আমরা সব জিনিসপত্র আনলোড করে আমাদের দুপুরে লাঞ্চ, আগে বলেছি একটু দেরি হয়েছে, কিন্তু তারপরও আমরা শুরু করব। ভাই, আপনি লাঠিটা আর ওইটা লয়ে আসেন। থ্যাংক ইউ। আর জি, আমি নিয়েছি বাড়িটা, চারকোল আমার হাতে। আপনাদের অনেক আফসোস থাকে, ফারুক ভাই আপনি একলা কাম করেন না, খালি খোকন বাইরে কাম করান। আসলে আমি তো শুট করি, শুট করতে গেলে তো তখন আসলে কাজ করা যায় না। কি আসার সাথে সাথে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে? এটা হলো চারকোল স্টার্টার।
এটার মধ্যে দিয়ে চারকোল শুরু করতে হয়, তাহলে আর কি সহজে আগুনটা জ্বলে, অনেক আরামে আগুন জ্বলে। আকাশ মেঘলা আর একটু বৃষ্টি হচ্ছে, 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, কাজেই কয়লা ধরতে একটু সময় লাগছে। আর তাছাড়া কয়লা জ্বালানো একটু কঠিন, যদি আবার গ্যাসোলিন অথবা পেট্রোল অথবা ফিউল স্টার্টার যে ফ্লুইড সেটা দিয়ে জ্বালালে অনেক দ্রুত জ্বলে যায়, কিন্তু তাহলে একটু গন্ধ গন্ধ আসে এবং সেই স্বাদ থাকে না খাবারের। আসার সাথে সাথে খাওয়া দাওয়া বাইরে ভাই, তার এখনই নাকি ক্ষুধা লেগে গেছে, আসার পরেই ক্ষুধা লাগছে। আসলে ক্যাম্পিং এ হাইকিং এ ক্ষুধা লাগে বেশি সব সময়। কখনোই আগুন ধরতে এত সময় লাগে না, আজকে অনেক সময় লাগছে, অনেক ঠান্ডা, অনেক সময় লাগছে। আমার বউ আমার জন্য আবার এই ফ্যান্সি অ্যাপ্রন নিয়ে আসছে, অ্যাপ্রন পরে নাকি রান্না করতে হয়। বেশি ফ্যান্সি হয়ে গেছে, কিন্তু আগুন জ্বলে না, কি করি? বাতাস দেন, বাতাস ফু দেন, ফু দিলে জ্বলবো। চলা শুরু হয়েছে, একটু সময় লাগতেছে আর কি। তো আমাদের লাঞ্চ হলো এই কাঁকড়া, ব্লু কাঁকড়া এটা। তো এটা নিউ জার্সিতে খুবই পপুলার এবং বেশ রেয়ার এবং বেশ এক্সপেন্সিভ, ব্লু লেক কাঁকড়া যেটাকে বলে। আর এরপর হলো এই যে মাছ তেলাপিয়া, যেটা থাই স্টাইলে লবণ দিয়ে বারবিকিউ করা হবে। সোহেল ভাইয়ের অনেক প্রিয়, কিন্তু সোহেল ভাইকে মিস করছি আমরা সবাই। এটা খাওয়া হবে স্পেশাল সস দিয়ে। আর এটা হলো লবস্টার টেল এবং এটাও আমাদের পার্ট অফ আমাদের লাঞ্চ। এটা পেটের ভিতরে আমরা এই লেবু পাতা নিয়ে আসি, লেবু পাতা দিব। আর সাধারণত এটার ভিতরে যে লেমন গ্রাস আছে সেটা ক্রাশ করে দিতে হয়, আর যেহেতু লেমন গ্রাসের চাইতে লেবু পাতাটা কাজ বেশি ভালো করে, আমরা সেটা ইউজ করবো আজকে। আর এই যে আমার গাছে লেবু পাতা। আর এই সস, এটা আমরা থাইল্যান্ডে যে খেতে শিখেছি। এটা হলো ধনে পাতা, গার্লিক, তারপর আর কি কাঁচামরিচ, এরপর প্রচুর ধনে পাতা, লেবুর রস এবং চিনি আর লবণ, এই সব দিয়ে বানানো হয়। তবে এটা আমরা ছোটোবেলা যে বাংলাদেশে ধনে পাতার আচার খেতাম অথবা ভর্তা খেতাম, এটা সেরকমই, কিন্তু এটা সসের মতো পাতলা করে বানানো হয়েছে। ছোটোবেলা আসলে বাংলাদেশে ধনে পাতা পাওয়া যেত শুধু উইন্টারে। ধনে পাতা, তারপর বিলাতি ধনে পাতা, যেটা এরকম চওড়া পাতা যেটা, সেটা। তারপর যত শাক সবজি
টমেটো বলেন, সিম, মটরশুঁটি, এরপর সব কিছুই পাওয়া যেত শীতের সময়। সামারে এগুলো পাওয়া যেত না। আর কাজেই আমরা শীতের সময় জলপাই হলো আরেকটা যেটা শীতে পাওয়া যেত। তো আমরা জলপাই, ধনেপাতা এবং কাঁচামরিচ আর রসুন দিয়ে বেটে যে ভর্তা বানাতাম, টক এবং জলপাইয়ের ফ্লেভার এবং ধনেপাতার ফ্লেভার, মানে এখনই জিভে পানি এসে যাচ্ছে। তো সেটা আমরা বানিয়ে খেতাম ছোটোবেলা। তো এখন আমি শুনি ঢাকায় আমাকে একজন জিজ্ঞেস করেছিল, কই আমরা তো কখনো জলপাই দিয়ে খাইনি, টক দিয়ে তো খাই না। আসলে ভাই এক এক জায়গার স্টাইল এক এক রকম। তো আমরা জলপাই যদি না পাওয়া যেত তখন আমরা তাহলে তেঁতুল দিয়ে এই ভর্তার সাথে বানিয়ে খেতাম, ধনেপাতার, তেঁতুল, গার্লিক আর কাঁচামরিচ দিয়ে। উফ, অ্যামেজিং ফ্লেভার এবং অ্যামেজিং তার স্বাদ। তো পরে আমরা যখন এসে গেলাম, থাইল্যান্ড গেলাম, তখন রাস্তায় দেখি এই সস দিয়ে এরা পোড়া মাছ খায়, অসাধারণ মজা। তো আমরা আজকে দুপুরে সেটাতে লাঞ্চ করব আর এনজয় করব। এখন আমাদের আগুনটা যে এখনও খালি ধোয়া হচ্ছে, কিন্তু আগুন সেভাবে হচ্ছে না এখনও। যাই হোক, আমরা অপেক্ষা করছি, আগুন তৈরি হলে আমরা আমাদের গ্রিলিং শুরু করে দিব। আমাদের এই ক্র্যাব এগুলো আমরা পরিষ্কার করব, আর এটা খাবো আমরা আমেরিকান স্টাইলে। বাংলাদেশে যেভাবে একেবারে এলাচি, দারচিনি সব দিয়ে রান্না করে, আমরা সেভাবে রান্না করব না। এটা হলো একে মেরে ফেলা হলো এইভাবে, তারপরে পরিষ্কার করব। এখন বাংলাদেশে যেভাবে রান্না করে সেটা কিন্তু খেতে খারাপ লাগে না, খেতে খুবই মজা, কিন্তু সেটা তো অন্য জিনিস হয়ে গেল। আমরা খাবো একদম যেটা এইভাবে এই দেশে যেভাবে খায়। হ্যাঁ, তারপরে একদম ওখানে ধরে এটাকে পুল করতে হবে। হ্যাঁ, কুকুম্বার ফার্স্ট টাইম কীভাবে ক্লিন করতে হয়, একটু শক্তি লাগবে ভাই। না, এটা হাত দিয়ে খুলতে হয়। এটা একবার করতে পারলে দেখবেন যে অভ্যাস হয়ে গেছে। এই যে এখানে প্রেসার আর এখানে প্রেসার, হ্যাঁ দিয়া এই যে মানে এই যে এদিকে ভেঙে গেল। বেশ কঠিন এটা। কিছু তো লাগে। উফ, একদম ভিতরে হলুদ ডিম, কাঁকড়ার ডিম খেতে কিন্তু অনেক মজা। এই ডিম এটা আমরা আলাদা করে রাখবো। আচ্ছা, আপাতত এখানে রাখি। তারপর যে গিল, এগুলো ফেলে দিতে হয়। তারপরে যেগুলো সব ফেলে দিতে হবে। এই এক্সট্রা যে টেন্টিকলের মতো আছে এগুলো ফেলে দিতে হবে। এরপর একটু পানিতে ধুয়ে পরিষ্কার করে, কিন্তু এই হলুদগুলো, এগুলো হলো ডিম, এটা কিন্তু খেতে খুব মজা। আমাদের ক্র্যাব ক্লিন করা হয়ে গেছে, আর এই যে হলুদ ডিম, একেবারে অরেঞ্জ, ব্রাইট অরেঞ্জ কালার ডিম, এটা খেতে যে কি মজা। উফ, আমরা এই মাছের মধ্যে মোটা দানার, অনেক বেশি মোটা যে দানার, সেই লবণ মাখিয়ে দিচ্ছি। আর যেহেতু আমরা দোকান থেকে কিনে এনেছি, এটা আমরা ওই আঁশ পরিষ্কার করে ফেলেছিলাম, কিন্তু এটা কোনো প্রয়োজন নাই, আঁশ সহই আপনি রান্না করতে পারেন। এবং এভাবে আমরা পুরবো এটাকে। ওয়াও, গ্রিল রেডি, চারকোল রেডি। এখন আমরা চারকোলগুলো গ্রিলে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আগুন কিভাবে চলছে। ওয়াও, এভাবেই দিতে হয়। এক হাতে শ্যুট করা আর এক হাতে করাটা বেশ ডিফিকাল্ট, একটু কাঁপাকাঁপি হয়েছে আর কি। আপনাদের অনেক চিন্তা যে এখানে তো মানুষ শুয়োরের মাংস গ্রিল করেছে, হালাল হারাম, তো এটাতে আমরা কীভাবে ইউজ করব। এই প্রচণ্ড গরমে সব পুরো ছাই হয়ে যায়। তারপরে এই মেটাল ব্রাশ দিয়ে যখন ডলা দিবেন, এখানে কিছুই থাকে না। তারপর আপনি যদি খেতে আপত্তি থাকে, আপনি এখানে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে রান্না করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আমাদের এতে কোনো সমস্যা নাই, কারণ আমরা জানি এটা পরিষ্কার এবং হালাল। এখানে হালাল হারামের, এখানে হারাম হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আগুনে সব কিছু পুড়ে যায়, একেবারে পরিষ্কার হয়ে গেছে। এখানে মাছ আমরা যে রান্না করব, কোনো সমস্যা নেই। এখন আমরা এই লবস্টারগুলো আমরা 2 টুকরা করে কেটে তারপর গ্রিলে দিব।
এবার নাকি বেশি খরচ হয়ে গেছে ফারুক গেছে। খরচ তো একটু বেশি হয়েছে ভাই, ক্যাম্পিং এসে লবস্টার খাইবেন, স্টেক খাইবেন, খরচ বেশি হবে না? খাবো না ভাই। খাওয়ার জন্যই দুনিয়া। ওই যে খই মুড়ি পাটালি গুড় না পাটালি এই দেশে পাওয়া যায় না, এই দেশে সব ভাই পাওয়া কেচি টেচি আনো নাই? যায়। এই দেশে সব পাওয়া যায়। কোনো কিছু আনতে না করতে কেচি দরকার ছিল একটা। ছুরি বুটি আনছে যা, সেটা দিয়ে কাটতে হবে। যা আছে তা দিয়ে সব চালাইতে হবে। বেশ কষ্ট হচ্ছে কাটতে এটা। মাঝে দিয়ে গেলাম, তাই না? তো আমরা এটাকে এইভাবে গ্রিলে দিয়ে দেবো, হয়ে যাবে। কিন্তু কাটাটা আমার পছন্দ হচ্ছে না, কারণ আসলে কেচি দরকার ছিল একটা। কেচি হলে কাটাটা আরও সুন্দর হতো। যাই হোক, অল্প তেল আর গোলমরিচ আর লবণ দেবো আমরা। এখন আমাদের আসলে দেওয়া উচিত ছিল বাটার, কিন্তু বাটার আনতে ভুলে গেছি। আর এখানে আশেপাশে কোনো গরু নাই যে একটাকে ধরে কিছু বাটার নিব। তো কাজেই এই তেল দিয়ে হবে। আর কাঁকড়া তো কিছুই লাগে না। পানি পড়তেছে তোমার আমাদের কাঁকড়া গ্রিল করা শুরু হলো। ইটস সো বিউটিফুল, তাই না? এটা দেখলেই তো মানে একদম নীলচে একটা রং, নীল ক্র্যাব এটা। সুলতানরা খাবে না নাকি? আমাদের ক্র্যাব রান্না হচ্ছে এখন। যেটা বলেছি, ক্র্যাব বিভিন্নভাবে খাওয়া যায়। তো আমরা একটু হালকা সিজনিং দেবো। ক্র্যাব সিজনিং দোকানে কিনতে পাওয়া যায়, নামি ক্র্যাব সিজনিং। আপনার ওই সাউদার্ন যে কুইজিন, আরে বাবা, এর মধ্যে যে আসলে ওই সল্ট আছে, স্যালারি সল্ট আছে, এই স্যালারি সল্টের যে ফ্লেভার, অসাধারণ। এখনই সুগন্ধ বেরোচ্ছে। এটা আমরা শেক করে দিয়ে দিলাম উপরে, খুব অল্প, বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর এখন এটা হবে কখন? যখন একেবারে রং টং বদলে যাবে। আপনি দেখলে বুঝবেন, মাংসগুলি সাদা হয়ে যাবে, এরপর লালচে কালার হয়ে যাবে সব রান্না করা অংশগুলো। একটা বাসা খুঁজে পেলাম না, কোথায় ক্র্যাবের ঠ্যাং, কি মজা। ভাবি জীবনে প্রথম ক্র্যাবের ঠ্যাং খাইলেন নাকি? ভাবি কোনোদিন ক্র্যাব খায় নাই। আমাদের বাংলাদেশের মানুষের ধারণা ক্র্যাব হারাম, অথবা শামুক, ঝিনুক এগুলো হারাম। আসলে এটা ঠিক না। আপনার এটা মকরু, যেমন চিংড়ি মাছ যেরকম মকরু, এটাও এরকম মকরু, এটা হারাম না। ক্র্যাব খাওয়ার মধ্যে আমরা লবস্টারগুলো গ্রিলে দিয়ে দিচ্ছি, এবং নকল না হলে লবণ দিয়ে খেতে হবে। এটাই পাশে দিয়ে আপনাকে আগে যেটা বলেছিলাম যে কালার চেঞ্জ হয়ে যায়, আপনার এটা ব্লু কালার ছিল একেবারে, এখন দেখুন কীভাবে লালচে হয়ে গেছে। তার মানে এগুলো রান্না হয়ে গেছে। লবস্টারও এটার লেজটা একেবারে, শেলটা উপরে লাল হয়ে যাবে, আর মাংস সাদা হয়ে যাবে, তখন বুঝতে হবে যে রান্না শেষ। এখন এই ডিমওয়ালা কাঁকড়া, এই ডিম কিন্তু হালকা তিটকুটে ভাব, কিন্তু অসাধারণ ফ্লেভারফুল এবং খেতে খুবই মজা। এই যে ডিমটাকে সলিড মনে হচ্ছে, কিন্তু এটা আসলে ছোটো ছোটো দানাদার ডিম। এবং অসাধারণ মজা, অসাধারণ মজার এই ক্র্যাব, নিউ জার্সি ব্লু ক্র্যাব। এটা খেয়ে এখন এই যে লবস্টার হচ্ছে, লবস্টার টেল, এটা খাবো। আর এই যে তেলাপিয়া, শুধু লবণ দিয়ে, আর ভিতরে লেবু গাছের এলাচি লেবুর পাতা, সেটাতে রান্না হচ্ছে এখন। এই সুন্দর লেকের পাড়ে বনের ভিতর বসে আমরা বিকেলবেলা লবস্টার দিয়ে লাঞ্চ করছি। আসলে এখন ডিনার টাইম হয়ে গেছে, কিন্তু আমরা রাতে আবার বার্গার খাবো। টান দিলে খুলে যায়। ওয়াও, রসি টুইটুম্বুর। হ্যাঁ, ইয়ে তো মাংস, ইয়ে তো মিট তো ভালো আছে। একটু লেবু দরকার, 2 ফোঁটা লেবু রস দরকার। সুপার, আলহামদুলিল্লাহ, অ্যামেজিংলি মজার। বিসমিল্লাহ বলি নাই, বিসমিল্লাহ জোরে জোরে বলার কোনো জরুরি না, মনে মনে বলেছেন যথেষ্ট। এই যে লেবুর রস, আর না এত না একটুখানি দিলে হয়। আর বাটারটা মিস করছি, বাটার হলে আরও মজা হতো। বিসমিল্লাহ ভুলে গেলে যখন মনে হয় তখন ভালো হয়ে যায়। এটা খেতে কি চিংড়ি মাছের মতো, গলদা চিংড়ির মতো? না,
গলদা চিংড়ি আলাদা স্বাদ, এটা আলাদা একটা ফ্লেভার আছে, হ্যাঁ টোটালি আলাদা, সেটা অসাধারণ। মিটও আলাদা। এবং এটার মিট মাংসটা আপনি চাপাবেন যে একটা স্বাদ পাবেন সেটা ডিফারেন্ট। এটা আসলে চিংড়ির সাথে অথবা গলদা কোনো কিছুর সাথেই কম্পেয়ার করা যায় না। তো আমাদের ক্র্যাবস লবস্টার খাওয়ার পর এখন আমাদের লবণ দিয়ে তেলাপিয়া মাছ, এটা গ্রিল হচ্ছে। আমরা মানুষ 4 জন, কিন্তু 3টা মাছ, কারণ একটা মাছ একা একা খাওয়া যায় না, তো এই জন্য আমরা একটা কম এনেছি। শীতের বিকেল, খুব দ্রুত সন্ধ্যা নেমে যায়। এমনিতেই বনে সন্ধ্যা নামে দ্রুত, আর তার মধ্যে এখন শীত না, কিন্তু ফল হলেও বিকেল বাজে মাত্র 4:30, আর একে তো মেঘলা আকাশ, তারপর মনে হচ্ছে এখনই সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু সন্ধ্যা হতে এখন আরও 2 ঘন্টা বাকি আছে। খুবই কোয়াইট, একেবারেই কোয়াইট। আজকাল বাংলাদেশে আমি জানি অনেকেই ক্যাম্পিংয়ে যায়, নদীর কিনারে দল বেঁধে মানুষ ক্যাম্পিং করে, পাহাড়েও ক্যাম্পিং করতে যায়। আমার বাংলাদেশে ক্যাম্পিং করেছিলাম এক গ্রামে যে, কিন্তু সত্যিকারের যে ক্যাম্পিং একদম বুনো পরিবেশে, সেটা এখনও করা হয়নি। এবারে যে বুনো পরিবেশে করা হয়নি এটা বলা যায় না, কারণ আমাদের রাতে শিয়াল আমাদেরকে ধরে নিতে এসেছিল, মনে হয়েছিল শিয়াল আমাদের টেনে নিয়ে যাবে, এরকম মনে হয়েছিল আমাদের এক সময়, কারণ প্রায় 15-20টা শিয়াল আমাদের টেন্ট ঘেরাও করে ফেলেছিল। আরও একটা কষ্টের কথা, সেটা হলো আমি যখনই বাংলাদেশ নিয়ে কথা বলি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অথবা বাংলাদেশের ইতিহাস এনিথিং কথা বলি, প্রায় যারা আসলে হিংসা থেকে মনে হয় কমেন্টটা করে, সে কমেন্ট হলো যে থাকেন তো বিদেশে, বাংলাদেশের কি জানেন। এমন ভাব আমি বাংলাদেশে কেউ না, বাংলাদেশ তাদের একা বাবার সম্পত্তি, বাংলাদেশ আমারও বাবার সম্পত্তি, আমারও সম্পত্তি বাংলাদেশ। এবং সেই দেশ নিয়ে কথা বলার, কমেন্ট করার, সেখানে তার ভালো মন্দ দেখার অথবা আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করার সব অধিকার আমার আছে, আপনাদের যতটুকু আছে। বরঞ্চ আমি মনে করি আমার অধিকার একটু বেশি, কারণ আমি যতটুকু কন্ট্রিবিউট করি বাংলাদেশের জন্য, আপনারা যারা বসে বিশেষ করে বাবার হোটেলে বসে খান অথবা বেকার শুধু বসে বসে দেশের অন্ন ধ্বংস করেন, তাদের সাথে আমার কন্ট্রিবিউশন নিঃসন্দেহে বেশি। ভাবুন একটু, আমরা যারা বিদেশে আছি, তারা দেশে থাকলে তো বাংলাদেশের খাবার খেতাম, চাল, ডাল, ডিম, গরুর মাংস, খাসির মাংস, এরপর বাংলাদেশের হেলথ বেনিফিট যেটা হাসপাতাল, সরকারি হাসপাতালে যে অথবা বাংলাদেশি কলেজে স্কুলে যে পড়াশোনা করতাম, সেই ভাগটা কিন্তু আমাদের ভাগটা কিন্তু আপনারা খাচ্ছেন। কাজেই সেদিক দিয়ে চিন্তা করলে আমরা কিন্তু দেশের জন্য আরও বেশি কন্ট্রিবিউশন আমাদের, যারা বাংলাদেশে থাকে তাদের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই। তো কাজে এই ধরনের কথা যারা বলেন তাদেরকে রিকোয়েস্ট করব একটু চিন্তাভাবনা করে কমেন্ট করবেন, কারণ কমেন্ট শুধু যে একটা কমেন্ট তা না, এই কমেন্টের মাধ্যমে আমি আপনার পার্সোনালিটি, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার ফ্যামিলি স্ট্যাটাস, আপনার সামাজিক স্ট্যাটাস, আপনার মানসিকতা সব সম্পর্কে কিন্তু আমি জেনে যাই। কাজেই একটা কমেন্ট টেলস অ্যাবাউট ইউ, সো বি নাইস অ্যান্ড বি কেয়ারফুল কমেন্ট করার সময়। হচ্ছে রান্না হচ্ছে খুব সুন্দর করে, পোড়া পোড়া। ফাইনালি এই মাছ খাবো এখন আমরা, এই ভাত আর স্পেশাল ধনেপাতার সস দিয়ে। তেলাপিয়া মাছ আমার মোটেও পছন্দ কোনো মাছ না, আমি খাই না আসলে, কিন্তু এটাকে আমি শুধু এই সস দিয়ে এভাবে পুড়ে খাই, এটা মাত্র একটা এক্সেপশন, কারণ এটা অন্যভাবে খেতে গেলে একটা কেমন অরুচি চলে আসে। এটা আমার ব্যক্তিগত পছন্দের ব্যাপার, আর সবাই তো সবকিছু পছন্দ করে না। মাছটা যেভাবে খেতে হয়, আপনি একটু এভাবে, আপনার আসলে মেটালের চামচ দরকার ছিল, প্লাস্টিকের চামচ। আচ্ছা, এভাবে একটু মাছ নেবেন, একটু ভাত নেবেন, আর এই যে সস, ঠান্ডা হয়ে গেছে, আর গরম ভাত ছিল, মাছ সস, তো একটু মাছ ভাত তারপর সস দিয়ে খাবেন। এক কাজ করি, না আমি এই পিঠটা উঠা ফেলাই, হ্যাঁ, তারপর আপনি ওই পিঠটা আপনি নেন, তাহলে আর ইজি। এটার মধ্যে বোম্বাই মরিচের, রেগুলার মরিচের সাথে একটু বোম্বাই মরিচের দেওয়া হয়েছে ফ্লেভার হওয়ার জন্য। এই যে কি সুন্দর ফ্লেভার এবং স্বাদ, চুলি হেভেনলি স্মেল আছে, হেভেনলি, বেশ ঝাল ঝাঁঝালো। আপনি কিন্তু এই ভাত দিয়ে সস দিয়ে ধনেপাতার সস
দারুণ। বাস বাস বাস। এই এত মাছ তো আমি খাবো না, এই পাশে সমস্তটা রয়ে গেছে। আলহামদুলিল্লাহ হয়েছে, হয়েছে। আনাফ, আনাফ, এটা সো ফার না, এবার ক্যাম্পিং এই আসার পাশে পর আমি খাওয়া দাওয়া সমস্তটা হচ্ছে নিছি। আনাফ। অসাম সব আমার খাবার। লাগলে আমি আবার নিবো। ভাবি, আমি আর আর এখানে দুই ভাবিরা ঝগড়াঝাটি হচ্ছে খাবার নিয়ে, কে কতটা খাবে। তুমি খাও না, তুমি খাও। শুধু এই ধনেপাতা সস দিয়ে এক প্লেট ভাত খুব আরামে খাওয়া যায়। তারা যখন অন্য কিছু খাবে তখন আমরা দিব। কোন ভাই কেমন হয়েছে, ঝাল হয়েছে নাকি? না ঠিক আছে, ঝাল বেশি হয় না, না ঠিক আছে। ভাবি আপনার পছন্দ মাছ? অনেক টেস্ট হয়েছে, অনেক Good, খুবই good. মজা। আর মালা, তুমি তো মনে হয় একেবারে আলাস্কা চলে গেছো। হ্যাঁ, কারণ আমার ঠান্ডা বেশি। ঠান্ডা বেশি। না আমিও কম না। হ্যাঁ, ফারুক ভাইয়া, নানা ভাই, এই যে এই যে ফিশ খাও। আমরা আজকে ক্যাম্পিনে আসছি। হ্যাঁ, ওই যে রিয়া। অনেক সুন্দর একটা লাঞ্চ এনজয় করলাম, অসাধারণ সুস্বাদু ছিল সবকিছু। লবস্টার টেলটা তো অ্যামেজিং ছিল। লবস্টার আমার ওয়ান অফ দ্য ফেভারিট খাবার, তো কাজেই সেটা অনেক এনজয় করেছি। তারপর সবাই মিলে এনজয় করেছি, আমরা আসলে খুবই এনজয় করছি আজকের এই দিন। আমরা আজ থাকবো, আজ রাত থাকবো, কাল এবং কাল রাতও আমরা থাকবো এখানে। তো অনেক এনজয় করবো, আশা করি আপনারা এনজয় করবেন। বিকেলটা যে কি সুন্দর, মেঘ সব সরে গিয়েছে, এখন একেবারে ঝকঝকে ঝকঝকে সুন্দর একটা দিন। ইস, আই মিন কি যে সুন্দর, এটা ক্যামেরা দিয়ে ধরা যাচ্ছে না, অসাধারণ সুন্দর লাগছে এখন এখানে। আমরা এখন যাচ্ছি ওয়ালমার্টে। আমাদের যে ক্যাম্প করেছি, ক্যাম্পের খুব কাছেই 10 মিনিট ড্রাইভ করলে ওয়ালমার্ট আছে এখানে। আমাদের কালকে সকালের জন্য ব্রেকফাস্টের জন্য ডিম আনতে যেতে হবে, যেটা লোকাল ডিম খুঁজেছিলাম, সেটা পাই নাই। আর এখন ক্যাম্পিংয়ের সাবধানতা সম্পর্কে আগে পরে আপনাদেরকে বলেছি যে আপনারা ডিয়ার টিক থেকে খুব সাবধান থাকবেন। আর কিন্তু তার চেয়ে আরও একটা জিনিস আছে, নাম হলো চিগার। এই চিগারটা হলো আপনার মাইক্রোস্কোপিক, এত ছোট যে খালি চোখে এটাকে দেখা যায় না। আর এটা যখন কামড় দিবে, আপনি সেই কামড়ের কোনো ব্যথা যন্ত্রণা কিছুই হবে না। 3 ঘন্টা পর আপনার চুলকানি শুরু হবে, এবং সেটা এমন চুলকানি, আমার বয়সে যারা আছেন তারা জানেন যে 72, 73, 74 যুদ্ধ পরবর্তী সময় বাংলাদেশে খুজলি নামক খুজলি পাচরা একটা শুরু হয়েছিল। সেটা এমন চুলকানি, সারা গায়ে মানুষের ঘা হয়ে যেত, এবং এই জন্য গানও তৈরি হয়েছিল। একটা গান বলি, সেটা হলো হায় রে মজার চুলকানি, ভাইয়ে খাও যায়, ভাবি খাও যায়, আরও খাও যায় রাজরানী। এটা ছিল সেই খুজলি পাচরার গান। তোমরা মনে আছে চুলকানির কথা? অসম্ভব চুলকানি, সারা গায়ের কোনো জায়গা নাই যেখানে খুজলি পাচরা হয় না। এবং সেটা হয়েছিল আমেরিকার পাঠানো গম খেয়ে, যে গম নাকি ফেলে দেওয়ার পশুর খাদ্যের অনুপযুক্ত, সেই খাদ্য আমেরিকান গভর্নমেন্ট বাংলাদেশের জন্য ত্রাণ হিসেবে দিয়েছিল, বাংলাদেশের মানুষকে বিষ পাঠিয়েছিল। সেই আমেরিকা যদি বলে মানুষের হিউম্যান রাইটস, লজ্জার কথা। যাই হোক, তো এই চিগার যখন কামড় দেয়, আপনার 3 ঘন্টা পর চুলকানি শুরু হয়, এবং এমন চুলকায় আপনার মনে হবে যে আমি পা কেটে ফেলবো। আপনার পা থেকে শুরু করে এটা একদম কোমর পর্যন্ত, অ্যাকচুয়ালি সারা গায়েই কামড় দেয়, এবং এটার কোনো ওষুধ নাই, কিছুই নাই। আপনার কালামাইল লোশন আছে এখানে পাওয়া যায়, যেটা দিলে হয়তো ব্যথা চুলকানি একটু কমবে, কিন্তু চুলকাতে রক্ত বের হয়ে যাবে, তাও চুলকানি কমে না। কাজে এই চিগার নিয়ে একটু সাবধানে থাকতে হবে। কয়েকদিন আগে আমি একটু বনে গিয়েছিলাম, এবং এই হলো সেই চিগারের এই চিগারের এইগুলি জান শেষ হয়ে যায়। চুলকানি প্রায় 2-3 সপ্তাহের মতো থাকে, মিনিমাম 1 সপ্তাহ থাকবে আপনার এই চুলকানি। সো এটা একদম হেল, রাতে ঘুম আসা যায় না, এত চুল। অনেক কনভিনিয়েন্ট একেবারে। আমাদের ক্যাম্প সাইট থেকে মাত্র কত 7-8 মিনিটের ড্রাইভ ওয়ালমার্ট। আর কাজে ওয়ালমার্ট একদম একেবারে বনের কাছেই। তো আমরা ছোটখাটো একটু বাজার টাজার করে এখন ফিরে যাচ্ছি আবার আমাদের ক্যাম্প সাইটে।
সন্ধ্যা হয়ে গেছে, এখন হারিকেন জ্বালাতে হবে। দূরে দেখা যাচ্ছে পাশের ক্যাবিনে তাদের বাসায় বাতি জ্বলেছে অলরেডি। সেই মনে হচ্ছে গ্রামের বাড়ির প্রতিবেশী বনের ভিতরে। আমাদের প্রতিবেশী আরেকজন ডানে বামে দুদিকেই। আর এখানে ক্যাম্প আগে বলেছি যে ক্যাবিন পাওয়া খুবই ডিফিকাল্ট, 1 বছর আগে থেকে রিজার্ভেশন দিয়ে রাখতে হয়। লাকিলি আমরা এবার পেয়ে গিয়েছি। যাই হোক, এখন হারিকেন জ্বালাতে হবে। আর হারিকেন জ্বালানোর গল্প ছোটবেলা যারা গ্রামে থেকেছেন তারা সবাই জানেন যে ভাই বোনের ঝগড়া, কে চিমনি পরিষ্কার করবে, কে আগুন জ্বালাবে, এটা নিয়ে সবসময় একটা ঝগড়াঝাটি হতো গ্রামের বাড়িতে। এখন এক হাতে শুট করো আবার হারিকেন জ্বালাও, কোনো সহজ কথা না। আউচ, আই হোপ আই ডিডন্ট ব্রেক ইট। যাই হোক, আগুন, ওয়াও, সেই ছোটবেলার হারিকেন। একই হারিকেন, এটা আপনার আমেরিকাতে বিক্রি হয় ক্যাম্পিং স্টোরগুলোতে, প্লাস আপনি যদি ওয়ালমার্টে যান সেখানে আপনি পাবেন এই হারিকেন। এখানে হারিকেন ঝুলানোর জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা আছে। খুবই ভালো লাগছে। এই হারিকেন আসলে দরকার নেই, কারণ এখানে ইলেকট্রিসিটি আছে, কিন্তু এই হারিকেন না হলে সত্যিকার যে ক্যাম্পিং এক্সপেরিয়েন্স সেটা হয় না। অলমার্টে গিয়ে নিয়ে আসা দরকার ছিল। হ্যাঁ, আমরা ওয়ালমার্ট গেলাম, ম্যাচ আনা উচিত ছিল। কই ম্যাচ আনছো? ম্যাচ পাতি আছে, জানি আসো। আচ্ছা, আগুন সোফার একটু ধরা গেল, কষ্ট হয়েছে কারণ ঠান্ডা আর সব ভেজা সবকিছু। হ্যাঁ, বৃষ্টি হয়েছে আবার আগে বিকেলের দিকে একটু। এখন এই ক্যাম্পিং এ এসে আপনার এই রাতে তেমন কিছুই করার নাই। আপনি আগুনের পাশে বসে বসে ঠান্ডায় আগুন পোয়াবেন আর গল্প করবেন। এই হলো আপনার ক্যাম্পিং এর রাত। একটা গিটার থাকলে গান টান গাওয়া যেত। পুতাইন না আগুনটা খুব ভালো করে জ্বলছে এখন। আর আমার বোন নিয়ে আসছে ডাল ভাজা। এখন আগুনের পাশে বসে সবাই ডাল ভাজা খাবো আমরা, মুগের ডাল ভাজি। বাথরুম তো বাথরুমে, কিন্তু এই বাথরুমটা শেয়ার করতে হবে, বিশেষ করে এটা দরজা। এটা হচ্ছে সিটকেনি, সেই মালকাতার মলের আসল আমাদের দেশি সিটকেনি, একটা দড়ির মধ্যে লাগাতে হয়। আর দরজা এইভাবে, খুবই ফানি। আমরা এখন রাতে ডিনার বানাচ্ছি, বউরা মিলেমিশে বার্গারের জন্য প্রিপারেশন হচ্ছে। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি করে দেওয়া হয়েছে, লবণ আর গোলমরিচ, এই তো। আর এই বার্গার খাবো আমরা গরগঞ্জোলা চিজ দিয়ে। এর মধ্যে আমরা দিব, গরগঞ্জোলা চিজ হলো একটা ব্লু চিজ এক ধরনের। আমরা এর মধ্যে দিব চেডার চিজ, ম্যায়োনিজ, মেবি ক্যাচাপ। আমরা ক্যাচাপ আনতে ভুলে গেছি। টমেটো, ক্যাচাপ নিয়ে আসছে, ও বউ ক্যাচাপ নিয়ে আসছে। ক্যাচাপ, পেঁয়াজ, তারপর টমেটো আর লেটাস, এগুলো দিয়ে আমরা বার্গারটা বানাবো। এবং আমার এখনই মুখ ভরে গেছে লোলে, জুসে। এখন রাতে ডিনার তৈরি করব। আর এই লাইট কমপ্লিমেন্টস হলো দুর্জয়, ওকলাহোমার দুর্জয় রুমি, থ্যাংক ইউ। একটা ক্যাম্পিং লাইট, খুবই কনভিনিয়েন্ট, রিচার্জেবল। আপনাকে গিফট করতে আমরা রান্না করবো লোহার প্যানে, সরাসরি আগুনের উপর বসিয়ে দেবো এটা। তো এই বার্গার এখানে যখন রান্না হবে, এই যে ফ্লেভার হবে সেটা অসাধারণ।
সিজলিং। সাতটা জায়গা হবে। আরে আগুনের ভিতর হাত দিয়ে দেয়। বার্গারের সিজলিং যে একটা সাউন্ড, সো অ্যাপেটাইজিং, লোভনীয় একেবারে। পারফেক্ট সাইজ এটা। ঘোরাঘুরি উঠাতে লাগে। এটা ওকে নাই। এই 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 ছোট বার্গারে তো বড় বার্গার বানিয়ে ফেলছে। এগুলো বিফ স্টেক টমেটো, আমাদের নিউ জার্সির ফেমাস, অত্যন্ত সুস্বাদু খেতে এই টমেটো। হ্যাঁ, এবার সবাই বসে যান। নাও ইট ইজ রেডি। এই নেন, সবাই যা যা নেন। কি মুসামত করে দিয়েছিল? হ্যাঁ, আপনার কে কল দিছে? কোন ভাই জি ভাই, দেন একটা কামড় দেন। দেখি বিসমিল্লাহ। যে হেভি। ফারুক ভাই, কি খুবই ভালো হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ। খুবই ভালো হয়েছে। খান, মজা করে খান। থ্যাংক ইউ ভাই। বসেন। বিসমিল্লাহ। আপনাদেরকে খুশি করার জন্য শব্দ করে বললাম। নিজে বউ রান্না করছে এই জন্য না, অসাধারণ হয়েছে। কি বললো? নিজে আর আমার বউ রান্না করেছে এই জন্যই না, আসলে এই বার্গারটা অসাধারণ মজা ছিল
আর বিশেষ করে যে ব্লু চিজ আমরা ইউজ করেছি, গরগঞ্জলা চিজ, এই চিজটা এর ফ্লেভার অনেক বাড়িয়ে দিয়েছে। আর খুবই এনজয় করলাম, বিশেষ করে চারকোলের উপরে রান্না, এটার ফ্লেভারই হয় অন্যরকম। এখন আমরা ঘরের ভিতর যেয়ে তারপর আগুন জ্বালাবো, ফায়ার প্লেসের সামনে বসে আড্ডা মারবো আমরা। এতক্ষণ যেমন তেমন ঠান্ডা লেগেছিল, কিন্তু খাওয়া দাওয়ার পর ঠান্ডা একদম জেঁকে বসেছে। এখন এই আগুনের পাশে এই গনগনে কয়লার সামনে বসে আমরা একটু গরম হওয়ার চেষ্টা করছি। সুগার কমবো, হাত মোজা পরে আসছে। খোকন ভাই আপনার মাংকি টুপি কই? লজ্জা পেয়ে গেছে। ক্যাম্পে হোক আর যেখানেই হোক, আগুন কখনো বাইরে আনঅ্যাটেন্ডেড রেখে যাবেন না। হয় আগুনের আশেপাশে থাকবেন, আর না হলে পানি দিয়ে আগুন ভিজিয়ে, যেমন আমরা এভাবে ভিজিয়ে আগুন নিভিয়ে দিয়েছি, এভাবে আগুন নিভিয়ে তারপর ঘরে যেতে হবে। এখন আমরা ঘরের ভিতর যেয়ে আবার ফায়ার প্লেস চালাবো। এখন আমরা আগুন জ্বালাবো এসে ফায়ার প্লেসে। তো এটা একটা ফায়ার লগ, এটা রেডিমেড কিনতে পাওয়া যায়। তো এটা প্যাকেট সহ আগুন ধরাতে হবে। আর এটা একটা ফ্যাব্রিকেটেড, এটা কাঠের গুঁড়ো, তারপরে বিভিন্ন ধরনের তেল দিয়ে একটা পেস্ট করে তারপর একটা লগ বানানো হয়েছে। এটা খুব সহজে আগুন ধরবে এবং অনেকক্ষণ ধরবে। এটা একটা দিলাম, আর সাথে আর একটা বড় কাঠের টুকরো দিচ্ছি, কারণ আমাদের ঘরে এই ক্যাবিনে কোনো হিট নাই। আজকে বাইরে প্রচন্ড ঠান্ডা, কাজে আমরা এই হিটটা কাজে লাগে। করবে, থ্যাংক ইউ। এতে এই কাজ হয়ে যাওয়ার কথা। থ্যাংক ইউ। জুম করে দিই। আর সামনে লোহার নেট না নেট, এই নেট দিয়ে আছে যেন ভিতর থেকে কোনো আগুনের স্ফুলিঙ্গ বাইরে আসতে না পারে। এটা হলো একটা টিনের বালতি, এর ভিতরে ছাইটাই রাখার জন্য। এখন গরম গরম চা, গ্রিন টি, এই শীতের রাতে আগুনের পাশে বসে আমরা পান করব। গরম গরম চা। এটা হলো আপনার ওই কি ফুল যেন বললাম, জবা ফুল, হিবিস্কাস জবা ফুল, সেটার চা। আর এটার সাথে দেখা হচ্ছে একটু মধু আর লেবুর রস মিলেমিশে চমৎকার, অসাধারণ। সবাই এত দুঃখের একটা গান, সবাই এত সুন্দর করে বাজাইতেছে এবং খুব খুশি, একদম মনের সুখে বাজাইতেছে। মধু হই হই বিষ খাওয়াইলা। এটা আসলে তো ফানি গান না, এটা তো কঠিন একটা গান, কষ্টের গান। হ্যাঁ, এটা সবাই তো মজা করে গান গায়, কেন বুঝি না। ভাবি চাটা এনজয় করছেন? খুবই ভালো হয়েছে চাটা। হ্যাঁ, এটা হলো হিবিস্কাস জবা ফুলের চা, মধু আর লেবু দিয়া। লিটল হাউস অন দ্য প্রেরিতে চলে গেছি। লিটল হাউস অন দ্য প্রেরির উপরের যে ছাদ ছিল বাসার, দেখতে ঠিক এরকম, একের উপরে বাচ্চা দুইটা থাকতো, মেয়ে দুইটা, মনে আছে? আমরা আমাদের ছোটবেলার
যেভাবে সময় কেটেছে সেগুলো নিয়ে গল্প করছিলাম। তার মধ্যে একটা ছিল যে আমাদের প্রশ্ন ছিল যে আমরা ছোটোবেলা টিভি ছিল না, কিছুই ছিল না, আমরা কিভাবে সময় কাটাতাম, রাতে আমাদের এন্টারটেনমেন্টের জন্য কী ছিল। আসলে কোন ভাই আপনি যেটা বললেন যে আসলে আমাদের তো তখন অভাব ছিল না এন্টারটেনমেন্টের। হ্যাঁ, তারপরে হ্যাঁ অনেক কিছু ছিল আবার যদি টিভি না থাকতো, যেমন না স্কুলে নাটক হইতো, কোথাও যাত্রা হইতো, তারপরে সার্কাস হইতো, তারপরে দোতরা গান হইতো, আরেকটা ছিল যে ইসলামিক দোতরা গান গাইতো, তারপরে কিন্তু কথা কাটাকাটি হইতো যে হ্যাঁ কি বলে এটা পালা গান। হ্যাঁ এগুলো তো দেখা এক এক বাংলাদেশের এক এক জায়গায় এক এক ইসেতে জেলাতে এক এক রকম হয়। যেমন টাঙ্গাইলে হয় কি জানি গাজীর গান আছে। আমাদের দেখা তো আলমাস নামে একটা বেদে ছিল, আলমাস নামে একটা বেদে ছিল, সে করতো বেদে গ্রুপের, আর আরেকজন অন্য গ্রুপের আসতো, তখন ওরা দেখতাম এগুলা কথা কাটাকাটি কথা কাটাকাটি এগুলো করতো। এগুলো ভালো লাগতো, খারাপ লাগতো না। তারপর পুঁথি পড়তো, সন্ধ্যা হলে পুঁথি পড়তো। তারপর আমরা নাটক দেখতাম কিভাবে, বা সিনেমা দেখতে যাবো কিভাবে। অনেক সময় স্কুল কলেজে যখন নাটক হতো বা হতো, তখন আব্বার জন্য যাওয়া যাবো না, তখন যারা আমাদের লেখাপড়া শেষ করে, হ্যাঁ, তারপরে খাটের উপরে বা চোখের উপরে আমাদের ল্যাব দিয়ে হ্যাঁ, তারপর চলে যেতাম, আবার সেই ফজর নামাজের আগে আবার ফিরে আসতাম, এসে দেখতাম বাবা ঠিকই ঘুমিয়ে গেছি আমরা, আর কিছু বলতো না, সময় অনেক করছি। খোকন ভাইয়ের মতো অত সব করার বয়সও নেই। আসলে ছোটোবেলা গ্রামে ছিলাম ঠিকই, কিন্তু ক্লাস 6-এ ওঠার পর গ্রামে ওইভাবে যাওয়া হয় নাই, যার জন্য খোকন ভাইয়ের যে মুরগি চুরি করে খাওয়ার অভ্যাস, তারপর রস চুরি করে খাওয়ার অভ্যাস, এই ধরনের অ্যাডভেঞ্চার আমার কপালে হয় নাই। হ্যাঁ 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 তো কাজেই তারপর আমার এই সৌভাগ্যটা হয় না, এটা মিস করি। আসলে ছোটোবেলা যদি ওই সময় দেশে থাকতাম, হয়তো তখন আমরাও মুরগি চুরি করতাম। আর মুরগি চুরি কিন্তু আসলে মানুষের বাড়ির মুরগি না, নিজেদের চাচার মুরগি, মামার মুরগি, নিজেদের মুরগি মানুষ চুরি করতো আগে, নিজেদের মুরগি চুরি করে মানুষ রান্না করে খেত। আর আমরা যেটা করতাম, আমাদের গ্রামে এক বুড়ি ছিল, তার একটাও দাঁত ছিল না, এবং সে সেই দাঁত ছাড়া মুখে তো কাজে কার বাড়ির মুরগি ডাজন্ট ম্যাটার, যে চুরি করলো দেখা গেলো তার বাড়ি থেকেই সে চুরি করলো, মা বাবাকে না জানিয়ে। আর আমাদের গ্রামে যে এক বুড়ি ছিল, সে আমাদের রাতে রূপকথা গল্প মানে শোনাতো, এবং সে এত সুন্দর করে গল্প পড়তে পারতো যে তার গল্প শুনলে মনে হতো যে আমরা সত্যি সেই রূপকথা দেশে চলে গিয়েছি। আর ছোটোবেলা সেই গোগ্রাসে গিলতাম তার সেই গল্প, অসাধারণ সেই শিল্পী ছিলেন তিনি। যাই হোক, এবং মজার কথা তার মাত্র মুখে একটা দাঁত ছিল, আর অনেক এনজয় করতাম তার গল্প। তো এইভাবে আমাদের ছোটোবেলা এন্টারটেনমেন্ট ছিল। বড়দের জন্য ছিল সন্ধ্যাবেলায় হয়তো সবাই মিলেমিশে এক বাড়িতে যে খবর শুনতো রেডিওতে, কারণ তখন সবার বাড়িতে রেডিও ছিল না, হয়তো বাড়িতে একজনের বাড়িতে, এক গ্রামে একজনের বাড়িতে রেডিও থাকতো, এবং সব মুরব্বীরা সেখানে যেয়ে একসাথে রেডিওর খবর শুনতো। তো আমরা ছোটরাও সাথে সাথে যেতাম মাঝে মধ্যে। তো এই ছিল আমাদের এন্টারটেনমেন্ট ছোটোবেলা। আর শীতের সময় তো যাত্রা নাটক হতো সব জায়গায়। আর কিন্তু আমরা যে তখন টিভি ছিল না অথবা ঘরে ঘরে রেডিও ছিল না, সেটা কিন্তু খুব একটা মিস করতাম না। আর বরঞ্চ এখন ক্রিয়েটিভিটি সেভাবে নাই, সেটা যে আগে যে এনজয় করতাম আমরা, সেটা এখন আর নাই। ঠাকুরমার ঝুলি এগুলি পড়ে শুনাইছি। সেদিন আমাকে স্বাধীন বলছে, আম্মু আমি ওই শাকচুন্নির গল্পটা শুনতে চাই। ছোটবেলায় প্রায় ওই ঠাকুরমার ঝুলির গল্প এগুলি পড়ে পড়ে শোনাইছি। তখন কয়েকদিন আগে স্বাধীন আমাকে বলছে যে আম্মু আমি ওই শাকচুন্নির গল্পটা শুনতে চাই, দেখতে চাই। তো আমি বলি কি এটা কার্টুন আছে, তো তাকে ইন্টারনেটে ওই ইউটিউবে কার্টুন বের করে শাকচুন্নিটা দেখে, সে হাসতে হাসতে শেষ হয়ে গেছে। সে বাংলা অনেক শব্দ বুঝে না, হ্যাঁ সে মজা পেয়েছে ওটা দেখে। রান্না করতো এবং মাঝে মাঝে আমরা আশেপাশে বাচ্চারা মিলেমিশে, হ্যাঁ আমরা এরকম পিকনিক করতাম।
আমার পুতুল খেলা, পুতুল বিয়ে দেয় তো ছোটবেলা। না আরো আরো মজা ছোটবেলা আমরা এটা অনেক করতাম, আমরা সব বাসা থেকে একটু একটু চাল ডাল এনে তারপর রান্না করে চড়িবাতি অথবা পিকনিক বলতাম তখনই। না, আমাদের বাসায় ডেইলি ডেইলি বিকাল বেলায় সব বাচ্চারা এসে আমরা খুব খেলাধুলা করতাম। এগুলো খেলাধুলা হতো। ও মাই গড, আমরা ক্রিকেট, ফুটবল এগুলি মানে সকার সবই খেলেছি। এই খেলার পরে এক একজন জামা ছিঁড়ে যেত, নিচে যে ফ্রক টান দিত, আমার মা মেশিন দিয়ে সন্ধ্যার সময় এগুলি সেলাই করতো বাচ্চারা বাসা যাওয়ার আগে। লাইফ অনেক অনেক সুন্দর ছিল, অনেক ইনোসেন্ট ছিল। এখনকার এই ফেসবুক অথবা টিকটক, ইউটিউব ছিল না। এটার পজিটিভ সাইডও আছে, আবার নেগেটিভ সাইডও আছে। তবে হাডুডু খেলে আমরা জামা কাপড় ছিঁড়ে ফেলতাম। হ্যাঁ, হাডুডু খেলে এই ধরনের খেলা স্কুল কলেজে খেলা ছিল তো তখনকার, খেলা ছিল, হাডুডু, সকার, ইয়েটি এগুলো ছিল। আর শীতের সময় ব্যাডমিন্টন খেলতাম। হ্যাঁ, ওই যে ও যেমন করছে এগুলি ব্যাডমিন্টন ছিল। আসলে আমাদের সময় কিন্তু ছেলে মেয়েদের কোনো খোঁজখবর রাখতো না মা বাবারা। আমরা সারাদিন স্কুল শেষে বাসায় আসতাম, একটু কিছু নাস্তা করেই বাইরে খেলতে চলে যেতাম, এবং আমাদের ডাক পড়তো সেই মাগরিবের আজানের পরে। তার আগে কিন্তু আমাদের মা বাবা জানতো না আমরা কোথায় আসি। তো সেই সব আসলে এখনকার দিনের বাচ্চারা সেই দিন জানে না। তারা জানে না যে বাইরে দৌড়াদৌড়ি করে খেলাধুলার কী আনন্দ। তারা ভিডিও গেম নিয়ে বেশি ব্যস্ত। এটা আসলে হয়ে গেছে এমন অবস্থার কারণ হলো যে আমাদের খেলাধুলার জায়গাও নাই বাংলাদেশে এখন আর। আমাদের ঢাকায়ও প্রচুর জায়গা ছিল, বাইরে প্রচুর মাঠ ছিল, খোলা জায়গা ছিল, যেখানে আমরা খেলাধুলা করতে পারতাম। এক্স্যাক্টলি, এখন সেসব খেলা মিসিং, জাস্ট নট দেয়ার এনিমোর। আমাদের স্কুলে, হাই স্কুলের মাঠে আমরা চলে যেতাম বিকালে, স্কুল থেকে স্কুল শেষ হলে বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার চলে যেতাম, ওখানে ফুটবল খেলা হতো, ফুটবল খেলতাম। এমনকি ওখানে আওয়ানি মোহামেডান এসেও খেলতো। আরে তাই না, আমাদের তো আপনার পাড়ায় পাড়ায় সব জায়গায় একটা খোলা মেলা জায়গা ছিল, মাঠ থাকুক আর যাই থাকুক, খেলার জায়গা ছিল। রাইট রাইট। আমরা এই আগুনের পাশে বসে আমাদের এই ক্যাবিনে গল্প করছি আমাদের ছোটোবেলার বাংলাদেশের লাইফ নিয়ে, আমরা যেভাবে বড় হয়েছি, আর এখনকার ছেলেমেয়েরা যেটা মিস করছে সেগুলো নিয়ে। তো আমাদের আড্ডা অনেক রাত পর্যন্ত হবে, আর বাকিগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করার মতো তেমন কত গল্প, আমরা সারা রাত্রি গল্প করবো হয়তো। তো ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের এই ক্যাম্পিং। আজ আমরা কালো থাকবো ইনশাল্লাহ, পরশুদিন সকালে আমরা চলে যাবো এখান থেকে। খুকন ভাই ভাবি হয়তো আমাদের আগেই চলে যাবে। যাই হোক, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ।